হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তোমরা তোমাদের এই টার্গেট এসএসসি চ্যানেল নিয়মিত ফলো করছো। রাইসের দীর্ঘদিনের টিচাররা এখানে স্টাফ সিলেকশন কমিশনের এক্সামকে টার্গেট করে সামনে যে এক্সামগুলো আসবে, যেমন ধরো সিএইচএসএল, মাল্টিটাস্কিং বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, সেগুলোর এখানে কোর্স বা ক্লাস নিয়মিত চলবে। তোমরা এই কোর্সটা, এই চ্যানেলটাকে রেগুলার বেসিসে ফলো করো, তাহলে দেখবে এই চ্যানেলেতে যে ধরনের কোয়েশ্চেনের ডিসকাশন হচ্ছে, টপিক ডিসকাশন হচ্ছে, সেটা তোমাদের প্রিপারেশনকে অনেক বেশি স্ট্রেনথেন করবে। সেরকমভাবেই আমি এখানেতে, আমার নাম জয়িতা দত্ত, আমি ইকোনমিক্সের টিচার। এখানে ইকোনমিক্সের বেশ কিছু টপিক নিয়ে এখানে আলোচনা করব। আমি আগের ক্লাসেতেও বলেছি, এখানেও আরেকবার মেনশন করে দিই যে ইকোনমিক্সের সিলেবাসটা নর্মাল জেনারেল স্টাডিজের যে সিলেবাস হয় স্টাফ সিলেকশনের ক্ষেত্রে সেটা একটুখানি আলাদা। তার কারণ স্টাফ সিলেকশনের পরীক্ষাতে আমরা দেখতে পাই মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক থিওরি থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে, যেটা অন্যান্য এক্সামিনেশনসে খুব একটা কভার আপ হয় না। সুতরাং আমরা যদি জেনারেল ইকোনমিক্সে প্রিপারেশন নিই, বাকি জায়গাগুলোর প্রিপারেশন হতে থাকলেও এই মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক থিওরিটা আমাদের বাদ চলে যায়। স্বাভাবিকভাবেই এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোর আমরা আনসার করতে পারি না, একটুখানি স্ট্রাগল করতে হয়। ওই প্রবলেম এবং ওই এরিয়াটার কথা মাথায় রেখে আমরা এখানে ইকোনমিক্সের ক্লাসটাতে মূলত মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক থিওরিটাকে এমফাসাইজ করছি, এবং সেই থিওরির ওপরে বেস করে আমরা প্রথমে একটা ডিসকাশন রাখছি। সেই ডিসকাশনের ওপরেই বেস করে প্রিভিয়াস ইয়ার্সে স্টাফ সিলেকশনে যে ধরনের এক্সামের কোয়েশ্চেনগুলো এসেছে, আমরা সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করছি। আশা করব এই সেশনগুলো তোমাদের জন্য এফেক্টিভ হবে। তোমরা প্রত্যেকে আগে জিনিসগুলোকে শেখো, ডিসকাশনটাকে ভালো করে ফলো করো। সেই ডিসকাশনটা যদি প্রপারলি বুঝতে পারো, তাহলে তারপরে যে এমসিকিউগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে সলভ করো। এইভাবে একটু 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 করে সেশনগুলোকে যদি ফলো করো, তাহলে দেখবে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং এই এরিয়াটা কমপ্লিটলি কভার্ড আপ হবে। এখান থেকে যদি ফার্দার কোয়েশ্চেন্স পাও, তাহলে সেই কোয়েশ্চেনগুলোর আনসার করতেও আর খুব একটা অসুবিধা হবে না। তাহলে চলো আমরা এই টার্গেট এসএসসিরই কথা মাথায় রেখে আমাদের আজকের সেশনটা শুরু করি। আশা করি বুঝতে পারলে আমি যেটা বললাম, যে আমরা মূলত স্টাফ সিলেকশনের এক্সামগুলো, সামনে যে এক্সামটা রয়েছে সেটা সিএইচএসএল, সেই সিএইচএসএল-এর এক্সামের কথা মাথায় রেখেই আমরা আমাদের ডিসকাশনটা নিয়ে যাব। তো আমার নিজের সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। আমি বললাম যে আমি এখানে দীর্ঘদিন ধরে রাইসে ক্লাস নিচ্ছি এবং এখানে স্টাফ সিলেকশনেরও বহু ক্লাস নিয়েছি। তো সেই রকমই স্টাফ সিলেকশনের স্পেশালাইজড একটা টপিক, যেটা অন্যান্য এক্সামগুলোতে খুব একটা কভার্ড হচ্ছে না, কিন্তু মাইক্রো ইকোনমিক থিওরি হিসেবে এটা অত্যন্ত পপুলার একটা টপিক, সেইটা আমাদের একটুখানি মাথায় রাখতে হচ্ছে। চলো তাহলে থিওরি অফ ডিমান্ড, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো প্রথমে আমরা দেখে নেব ডিমান্ড জিনিসটা কি, তারপরে আমরা আস্তে আস্তে এটার ভিতরে ঢুকবো। তো থিওরি অফ ডিমান্ডের মধ্যে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডিমান্ডের একটা বেসিক কনসেপ্ট। বাংলায় আমরা এই ডিমান্ড কথাটা বলতে কি বুঝি? বাংলায় আমরা ডিমান্ড কথাটা বলতে বুঝি চাহিদা। চাহিদা কথাটা আসে কোথা থেকে? কোনো একটা জিনিসকে চাওয়া থেকে। চাওয়া মানেটা কি? তুমি কোনো একটা জিনিসকে যদি পেতে চাও, কোনো একটা জিনিসকে হোল্ড করতে চাও, অ্যাকোয়ার করতে চাও, তখন আমরা এটাকে ইংরেজিতে কি বলি? এটাকে আমরা বলি ওয়ান্ট। তো এই ওয়ান্ট কথাটা আমরা নর্মালি ব্যবহার করি ঠিকই, কিন্তু ইকোনমিক্সের ভাষাতে ওয়ান্ট এবং ডিমান্ড এই দুটো কথার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা কোথায়, সেটাই আমরা এখানে আলোচনা করব, এবং সেটার মধ্যে দিয়েই আমরা পার্থক্যটা বোঝার চেষ্টা করব। এখানে দেখো, আমরা পুরো জিনিসটাকে তিনটে ভাগে ভাগ করছি। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে এটা তোমার উইশ, এটা তোমার ইচ্ছা। তারপরে আমরা সেই ডিজায়ার থেকে চলে আসব ওয়ান্ট, যেটার কথা আমি একটু আগে বললাম সেটাতে, এবং সেই ওয়ান্টটাই ফার্দার যখন রিয়েলাইজড হয় তখন আমরা সেটাকে বলে থাকি ডিমান্ড। সুতরাং বুঝতে পারছো যে একটা হিউম্যান সাইকোলজিতে একটা ডিমান্ড, কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড অবধি পৌঁছাতে গেলে আমাদেরকে তিনটে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে যেটা কি, সেটা হলো ডিজায়ার। ডিজায়ার মানে আমরা বলতে চাইছি কোনো একটা জিনিসকে আমি অ্যাসপায়ার করছি, পেতে চাইছি, কনজিউম করতে চাইছি, এক্সপিরিয়েন্স করতে চাইছি, সেটাকে আমরা এখানে ডিজায়ার বলছি। এখানে এক্সাম্পল হিসেবে বলা রয়েছে আ বয় হ্যাজ আ উইশ টু বাই আ নিউ সাইকেল। এই যে উইশ কথাটা এখানে ব্যবহার হচ্ছে, এই উইশটাই অ্যাকচুয়ালি ডিজায়ারকে ডিফাইন করে। কিন্তু তার এই উইশটা থাকা তো আনলিমিটেড, এই উইশ তো মানুষের শেষ নেই, কিন্তু আমাদের কাছে লিমিটেড কোন জিনিসটা, সেটা হচ্ছে এই উইশটাকে ফুলফিল করার জন্য এনাফ ক্যাশ, এনাফ টাকা, এনাফ পারচেজিং পাওয়ার। এই পারচেজিং পাওয়ারটা যদি আমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু এটা উইশ বা ডিজায়ার হিসেবেই কনসিডার হয়।
এবার আমরা চলে আসছি এর পরবর্তী স্টেপটাতে, যেখানে এই উইশ বা ডিজায়ারটাকে ফুলফিল করার জন্য আমরা ক্যাশ অ্যারেঞ্জ করলাম বা বলতে পারো পারচেজিং পাওয়ার অ্যারেঞ্জ করলাম। তাহলে পারচেজিং পাওয়ার যখনই আমরা অ্যারেঞ্জ করতে পারছি কোনো একটা উইশকে ফুলফিল করার জন্য, তখন আমরা সেটাকে বলছি ওয়ান্ট। তখন তুমি বলতে পারবে ওকে প্রিভিয়াসলি আমরা কি বলতাম, আমরা বলতাম আই উইশ আই হ্যাড আ বাইসাইকেল। আমার খুব ভালো লাগতো যে আমার এটা ইচ্ছা যে আমার একটা বাইসাইকেল থাকুক, এটা তোমার উইশ। এবার তুমি বলতে পারো, তোমার কাছে যখন টাকা বা পারচেজিং পাওয়ার এলো, তুমি এবার বলতে পারো যে আই ওয়ান্ট আ বাইসাইকেল। তার মানে যখন তুমি উইশ থেকে ওয়ান্টে মুভ করছো, এটার মানে দাঁড়াচ্ছে তোমার কাছে এখন পারচেজিং পাওয়ার এসে গেছে। এইবার এই ওয়ান্ট এবং পারচেজিং পাওয়ার দুটোকেই যখন তুমি এক্সারসাইজ করছো, যখন তুমি নিজের জীবনেতে অ্যাপ্লাই করছো, তখন আমরা সেটাকে অ্যাকচুয়ালি বলছি ডিমান্ড। তার মানে এই ওয়ান্টটা যখন রিয়েলাইজড হয়ে যাচ্ছে, তার মানে রিয়েলাইজড ওয়ান্ট যেটা, সেটাকে আমরা এখানে ডিফাইন করছি অ্যাজ ডিমান্ড। তার মানে দোকানে গিয়ে আমার পারচেজিং পাওয়ারকে ব্যবহার করে যখন আমি বাইসাইকেলটাকে কিনতে চাইছি, সেটাকে আমি বলছি ডিমান্ড। তার মানে সহজ ভাষাতে বললে ডিজায়ার কথাটার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে চাইছি, সেই চাওয়াটাকে পারচেজিং পাওয়ার সাপোর্ট করলো যখন, সেটাকে আমরা বললাম ওয়ান্ট। সেই ওয়ান্টটাকে যখন আমরা রিয়েলাইজ করলাম, সেটাকে আমরা বললাম ডিমান্ড। তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে ডিমান্ডের একটা খুব স্ট্যান্ডার্ড এবং বেসিক ডেফিনেশন আমরা পাই। সেখানটাতে আমরা বলে থাকি হিউম্যান ওয়ান্ট, মানে বুঝতেই পারছো যেটার কথা বললাম ওয়ান্ট, সেটাকে রিয়েলাইজ করার জন্য পারচেজিং পাওয়ারের যখন সাপোর্ট থাকে, তখন আমরা সেটাকে বলি ডিমান্ড। তার মানে হিউম্যান ওয়ান্ট সাপোর্টেড বাই পারচেজিং পাওয়ার, হিউম্যান ওয়ান্ট সাপোর্টেড বাই পারচেজিং পাওয়ার, এটাকে আমরা তখন বলবো ডিমান্ড। অলরাইট, তাহলে হিউম্যান ওয়ান্ট সাপোর্টেড বাই পারচেজিং পাওয়ার, এটাই অ্যাকচুয়ালি তোমার ডিমান্ডের ডেফিনেশন। অলরাইট, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসছি এই ডিমান্ডের সম্পর্কেই একটা খুব বেসিক এবং ফান্ডামেন্টাল ল সেটা জানতে। এই প্রসঙ্গে তোমাদের কয়েকটা কথা একটুখানি বলে রাখা দরকার। সেটা হলো যে যখন আমরা কোনো একটা জিনিসকে ডিমান্ড করি, তার কতগুলো মনে রাখবে ডিটারমিনেন্টস আছে। অর্থাৎ একটা জিনিসকে ডিমান্ড করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো কি কি একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক। যে কোনো জিনিসকে ডিমান্ড করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা মাথায় রাখতে হয় সেটা কি বলতো, সেই জিনিসটার দাম কত। এরই সাথে আমাদের মাথায় রাখতে হয় যে কিনবে অর্থাৎ কনজিউমার, তার ইনকাম কতটা। তারই সাথে মাথায় রাখতে হয় যে সেই কনজিউমার ওই জিনিসটাকে কতটা বেশি বা কতটা, মানে হাউ ব্যাডলি দ্য কনজিউমার ডিমান্ডিং ইট, সেক্ষেত্রে তার টেস্ট এবং প্রেফারেন্স কতটা বায়াস, সেটা জানার প্রয়োজন রয়েছে। এছাড়াও আমাদের জানতে হবে রিলেটেড গুডস, তার প্রাইস কীরকম যাচ্ছে। তো সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে আমরা জানবে একটা জিনিসের ডিমান্ড ডিটারমাইন করি। সুতরাং এই যে ডিটারমিনেন্টস, তার মধ্যে আমরা কি কি পাচ্ছি, আমরা প্রাইস পাচ্ছি, আমরা ইনকাম পাচ্ছি, আমরা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স পাচ্ছি, আমরা রিলেটেড গুডসের প্রাইস পাচ্ছি। এইগুলোকে আমরা সেই জন্য ডিটারমিনেন্টস অফ ডিমান্ড বলি। এইবার প্রশ্ন হচ্ছে যে এই ডিটারমিনেন্টসগুলোর মধ্যে আমরা সব থেকে বেশি এমফাসাইজ করি কোনটাকে, না প্রাইসটাকে। এটাই জানবে ডিটারমিনেন্টসের প্রাইমারি ফ্যাক্টর বলা হয়। আর বাকি যে ফ্যাক্টরগুলো এখানে দেখতে পাচ্ছ, এইগুলোকে আমরা সেকেন্ডারি বা একবারে ডিফাইন করে থাকি অ্যাজ আদার ফ্যাক্টরস বলে। এটাকে আমরা ডিফাইন করি অ্যাজ আদার ফ্যাক্টরস। এই রকম অবস্থাতে বলছে প্রাইসটাকে বাড়ানো কমানোর ফলে ডিমান্ড কিভাবে রেসপন্স করবে, সেই রেসপন্সিভনেসটাকেই আমরা এখানে বলছি ল অফ ডিমান্ড। সাধারণ বুদ্ধিতে তুমি একবার ভেবে দেখো, কোনো একটা জিনিসের দাম যদি বাড়ে, তুমি সেটা বেশি খেতে চাইবে না কম? তোমার কমন সেন্স বলে যে সেটা কম খেতে চাইবো। তার মানেটাই হচ্ছে কোনো একটা জিনিসের দাম বাড়লে একটা কনজিউমার তার ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ডটাকে কমিয়ে দেয়। ঠিক একইভাবে যদি সেটার দাম কমে যায়, তাহলে সেটার কোয়ান্টিটি ডিমান্ড বাড়িয়ে দেয়। তাহলে এই যে দাম এবং কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে একটা ইনভার্স রিলেশন,
এই রিলেশনটাকে আমরা বলে থাকি ল অফ ডিমান্ড। সেই জন্য দেখো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, ল অফ ডিমান্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপল স্টেটস দ্যাট a higher price consumer will demand a lower quantity, of course vice versa, তার মানে higher be the price, lower will be the demand, lower is the price, higher will be the demand। তাহলে এখানে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে একটা ইনভার্স রিলেশন আমরা দেখতে পাচ্ছি। কীরকম রিলেশন না, ইনভার্স রিলেশন আমরা দেখতে পেলাম। এই ইনভার্স রিলেশনটা কেন তৈরি হয়? এটা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে এখানে লেখা রয়েছে দেখো, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই ইউটিলিটি জিনিসটা কি যদি বুঝতে চাও, এর আগের ভিডিওটা তোমরা একটু ফলো করে নাও। সেখানেতে আমরা থিওরি অফ ইউটিলিটি ডিসকাস করেছি, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটির কথা বলেছি, এবং সেই জায়গাতেই বুঝতে পারা যায় যে কোনো জিনিসকে আমরা সাকসেসিভলি কনজিউম করতে থাকলে সেই প্রোডাক্টের মার্জিনাল ইউটিলিটিটা কমে। যখনই মার্জিনাল ইউটিলিটি বেশি কনজামশনের জন্য কমে যায়, আমরা সেটার জন্য প্রাইস কম পে করি। তার মানেই বোঝা যাচ্ছে কোয়ান্টিটি কনজামশন বাড়লে মার্জিনাল ইউটিলিটি কমে, মার্জিনাল ইউটিলিটি কমলে প্রাইস কমে। সুতরাং কোয়ান্টিটি কনজামশন বাড়লে দেখতে পাচ্ছ প্রাইসটা কমছে, তার মানে কোয়ান্টিটি ডিমান্ড বাড়লে প্রাইসটা কমবে। এটাই হচ্ছে ল অফ ডিমান্ড, যেখানে প্রাইসটা কমছে কোয়ান্টিটি ডিমান্ড বাড়লে। সেই জন্য এখানে বলা হয় এই ল অফ ডিমান্ডটা ফান্ডামেন্টালি দাঁড়িয়ে আছে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির কনসেপ্টের ওপরে। এইবার আমরা একটুখানি চলে আসি আমাদের এই গ্রাফটার দিকে। সেই গ্রাফটাতে কিছুই নয়, একটা কনজিউমারের স্ট্যান্ডার্ড এক্সাম্পল নেওয়া হয়েছে প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের রেসপন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস মেনশন করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ডিমান্ড মেনশন করা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রাইসটা যদি কোনোভাবে 5, 4, 3, 2, 1 করে ফল করে, তাহলে দেখা যাচ্ছে ডিমান্ডটা 100, 200, 300, 400 করে ডিমান্ডটা বাড়ছে। তার মানে এই জায়গাতে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের যে রিলেশন, এই রিলেশনটা কি এখানে কয়েকটা এক্সাম্পলের থ্রু দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। এইবার এই এক্সাম্পলটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি প্লট করি, তাহলে আমরা কি দেখব, দেখো ছবিটাতে চলে এসো। যেখানে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসেতে রাখছি প্রোডাক্টের প্রাইসটাকে, আর হরাইজন্টাল অ্যাক্সিসেতে রাখছি কোয়ান্টিটি ডিমান্ড অর্থাৎ ডিএক্সকে। এক্স হচ্ছে এখানে কমোডিটিটা। তার মানে ন্যাচারালি বুঝতে পারছো যে প্রোডাক্টের দাম যখন 5 টাকা, ডিমান্ড তখন 100 ইউনিট, সুতরাং আমরা এই এ পয়েন্টটাতে থাকবো। প্রোডাক্টের দাম যখন কমে 4 টাকা, ডিমান্ড আমার 100 থেকে বেড়ে 200, তার মানে আমি এখন বি পয়েন্টটাতে থাকবো। প্রাইস যখন কমে 3 টাকা, ডিমান্ড বেড়ে 300 ইউনিট, তার মানে আমি এখন সি পয়েন্টটাতে থাকবো। এইভাবে যদি আমরা এগোতে থাকি, তাহলে এই এ বি সি ডি পয়েন্টগুলোকে যোগ করলেই এই প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের ইনভার্স রিলেশনশিপকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে। এবং এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনেতে আমরা দেখতে পাবো বাঁ দিক থেকে ডান দিকে একটা নিম্নমুখী রেখা তৈরি হবে, বাঁ দিক থেকে ডান দিকে একটা নিম্নমুখী রেখা তৈরি হবে। এই রেখাটাকেই আমরা তখন বলবো ডিমান্ড কার্ভ। এবং ছবির দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ডিমান্ড কার্ভটা কীরকম দেখতে হয়েছে। সহজ করে মনে রাখবো, ডিমান্ড কার্ভ দেখতে হয়েছে ডাউনওয়ার্ড স্লোপিং। ডিমান্ড কার্ভ দেখতে হয়েছে ডাউনওয়ার্ড স্লোপিং। অলরাইট, তো এই ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভটা এখানে দেখতে পাওয়া যাবে। অলরাইট, তো নর্মালি একটা ডিমান্ড কার্ভ কীরকম দেখতে হয়, ডাউনওয়ার্ড স্লোপিং দেখতে হয়। আমরা এই স্লাইডটা থেকে যা যা শিখলাম সেটা যদি একটুখানি রিক্যাপ করে নিই, দেখো তো কি দাঁড়াচ্ছে। আমরা দেখেছি ডিমান্ড মানে হচ্ছে হিউম্যান ওয়ান্ট সাপোর্টেড বাই পারচেজিং পাওয়ার, যেটা ডিজায়ার থেকে ওয়ান্ট এবং ওয়ান্ট থেকে ডিমান্ডে কনভার্ট হয়। সেই ডিমান্ড শুধুমাত্র কোনো একটা প্রোডাক্টের প্রাইসের উপরই ডিপেন্ড করে এমনটা নয়, প্রাইস, ইনকাম, টেস্ট প্রেফারেন্স এই জিনিসগুলোর উপরেও নির্ভর করে। তবে প্রাথমিকভাবে আমরা প্রাইসকে যে কোনো ডিমান্ডের একটা ডিটারমিনেন্ট মনে করি। সেই জন্য বাকি যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোকে আমরা আদার ফ্যাক্টরস বলে ডিফাইন করি। এই আদার ফ্যাক্টরসগুলোকে যদি আমরা কোনোভাবে আনচেঞ্জড রেখে দিই, অর্থাৎ টেস্ট, ইনকাম এগুলো যদি একই থেকে যায়, তখন আমরা দেখতে পাবো যে কোনো প্রোডাক্টের দাম বাড়লে, মনে রাখো আদার ফ্যাক্টরসগুলো আনচেঞ্জড মানে ভেরিয়েবল হচ্ছে প্রাইসটা যদি কোনোভাবে ইনক্রিজ করে, জানবে কোনো প্রোডাক্টের ডিমান্ড কমে যায়।
তার মানে দাম যদি বাড়ে তাহলে ডিমান্ডটা কি হয়ে যাচ্ছে না কমে যাচ্ছে। তাহলে একইভাবে দাম কমলে ডিমান্ডটা কি হবে না বেড়ে যাবে। চায়ের দাম 5 টাকা থেকে 8 টাকা, ডিমান্ড 10 কাপ থেকে কমে 6 কাপ হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে দামের সাথে ডিমান্ডের একটা ইনভার্স রিলেশন আমরা দেখতে পেলাম। সেই ইনভার্স রিলেশনটা কি আমরা এখানে ল অফ ডিমান্ড বলেছি, এবং সেই ইনভার্স রিলেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ পেয়েছি। অলরাইট, এই ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা কি আমরা এখানে ডিমান্ড কার্ভ বলে ডিফাইন করছি। আশা করব এখানেতে ল অফ ডিমান্ড এবং ডিমান্ড কার্ভ সম্বন্ধে প্রত্যেকের ধারণাটা পরিষ্কার হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টটাতে, যেখানে আমরা একটুখানি আলোচনা করব এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড। একটু আগে আমরা পড়লাম যে নর্মাল লটা কি, নর্মাল ল হচ্ছে দাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড কমে। সো দিস ইজ দ্য ল। তাহলে এই লয়ের এক্সেপশন কি হবে? এই লয়ের এক্সেপশন হচ্ছে দাম বাড়লো তাতেও দেখা যাবে কোয়ান্টিটি ডিমান্ড না কমে উল্টে কি হয়ে গেছে না বেড়ে গেছে, বা দাম কমে কোয়ান্টিটি ডিমান্ড বাড়লো না, তার জায়গাতে কি হলো না কোয়ান্টিটি ডিমান্ডটাও কমে গেছে। তাহলে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যদি আমরা কোনোভাবে দেখি যে লটা ফলো হলো না, এই ঘটনাটাকে আমরা বলবো এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড। এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড। কোন কোন কেসেতে আমরা এই এক্সেপশনসগুলো দেখতে পাবো সেটা দেখো এখানে পরিষ্কার করে মেনশন করা রয়েছে। প্রথমে বলেছে যে ল অফ ডিমান্ড স্টেটস দ্যাট প্রাইস অফ আ প্রোডাক্ট ইনক্রিজেস, তার ফলে ডিমান্ড অফ দ্যাট প্রোডাক্ট কি হয় ডিক্রিজেস। তাহলে একটা বাড়লে আর একটা কমে, এটাই হচ্ছে ল অফ ডিমান্ড, তাই তো? তাহলে এক্সেপশনসটা কি বলছে? এক্সেপশন বলছে দাম বাড়লেও ডিমান্ড বাড়বে, দাম কমলেও ডিমান্ড কমবে। কোন কোন কেসেতে এটা ঘটতে পারে সেটা এখানে দেখতে পাচ্ছ। নেসেসারি গুড, লাক্সারি গুড, চেঞ্জ ইন ইনকাম, সো অ্যান্ড সো, ট্রেডিং ইন স্টক এক্সচেঞ্জ, এই সমস্ত কারণে। তার মানেটা কি? ধরা যাক হাইলি নেসেসারি প্রোডাক্ট লাইক লাইফ সেভিং ড্রাগ, সেই লাইফ সেভিং ড্রাগের ক্ষেত্রে দাম যদি বেড়েও যায় আমরা কি পারবো সেটার ডিমান্ডকে কমাতে? পারবো না। তাহলে এই জায়গাতে দেখা যাবে দাম বাড়লো কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড কমলো না, রাদার কনস্ট্যান্টই থেকে গেল। এটাকেও আমরা এক্সেপশন হিসেবে কনসিডার করব। লাক্সারি গুডের ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাবো যে আমরা যখন সোসাইটিতে শো অফ করতে চাই তখন বহু সময়তে কোনো জিনিসের দাম বাড়লে লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডিমান্ডটাকে বাড়িয়ে দিই যাতে করে সবাই বোঝে আমি কত বড় লোক। সেরকম জায়গা থেকেও আমরা এটা দেখতে পাবো। এছাড়াও আমরা স্টক মার্কেটের ক্ষেত্রেও দেখতে পাবো যে যখন কোনো একটা শেয়ার বা স্টক মার্কেটে কোনো কোম্পানির শেয়ার দাম বাড়ছে, লোকে আশা করবে ভবিষ্যতে শেয়ারটার দাম আরও বাড়বে, তখন ওই আরও বাড়বে এই ইনক্রিজ প্রাইসটাকে অ্যাটেন্ড করার জন্য আমি এই বর্ধিত দামেই শেয়ারটাকে কি করব কিনে নেব। তার মানে দাম বাড়া শুরু করছে, আমি আমার ডিমান্ডটাকেও বাড়িয়ে দিচ্ছি এটা ভেবে যে ভবিষ্যতে শেয়ারের দাম আরও বাড়ছে। সুতরাং এই যে ঘটনাগুলো এখানে দেখতে পেলে এগুলো সবই হয়ে গেল এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ডের কিছু ব্যতিক্রম এখানেতে আমরা দেখতে পেলাম। মনে রাখবে, এই প্রসঙ্গে বলে রাখি ল অফ ডিমান্ডের ক্ষেত্রে মনে রাখো যে ল অফ ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা কীরকম দেখতে হবে। নর্মালি যদি ল অফ ডিমান্ড অ্যাপ্লিকেবল হয় মনে রাখবে ডিমান্ড কার্ভটা তখন আর ডাউনওয়ার্ড স্লোপিং হবে না, যেটা আমরা এর আগের স্লাইডে দেখলাম। এক্ষেত্রে উল্টো গল্প, দাম বাড়ছে ডিমান্ডও বাড়ছে, কোয়ান্টিটি ডিমান্ডও বাড়ছে, তখন ডিমান্ড কার্ভটা নর্মালি কি হয়ে যাবে আপওয়ার্ড স্লোপিং বা পজিটিভলি স্লোপড হয়ে যাবে। নর্মাল ডিমান্ড কার্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আপওয়ার্ড স্লোপিং বা পজিটিভলি স্লোপড ডিমান্ড কার্ভ জেনারেট করছে। অলরাইট, চলো এবার আমরা চলে এসেছি এর পরের জায়গাটাতে যেখানে আমরা আলোচনা করতে পারি মার্কেট ডিমান্ড কার্ভ কাকে বলে। মার্কেট ডিমান্ড কার্ভ বিষয়টা কীরকম? বাজারের মোট চাহিদা রেখা। তার মানে ধরা যাক এ একটা ডিমান্ড করলো, সেটা সেই ডিমান্ডের পরিমাণটা হলো
QDA আর বি একটা ডিমান্ড করলো, সেই ডিমান্ডের পরিমাণ হলো QDB। বাজারে যদি এই দুটো কনজিউমার থাকে তাহলে মার্কেট ডিমান্ড কার্ভ মানে হচ্ছে, মার্কেট ডিমান্ড কার্ভ মানে একটা নির্দিষ্ট প্রাইসে এ যে ডিমান্ডটা করলো অর্থাৎ QDA আর বি যে ডিমান্ডটা করলো অর্থাৎ QDB তার যোগফল। তাহলে সহজ ভাষায় বললে ওই নির্দিষ্ট প্রাইসে মার্কেট ডিমান্ড হবে QDA প্লাস QDB। ওকে, তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে QDA এবং QDB এটাকে আমরা তখন মার্কেট ডিমান্ড বলছি। সেই জন্য দেখো বলেছে যে মার্কেট ডিমান্ড কার্ভ ইজ আ গ্রাফ দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অফ আ প্রোডাক্ট অ্যান্ড দ্য ডিমান্ড ফর দ্যাট প্রোডাক্ট ফর দ্য হোল মার্কেট। এখানে একটু ছবিতে চলে এসো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যেমন করে বলেছি সেখানে বলছে এই কনজিউমারের ডিমান্ড কার্ভটা হচ্ছে যেটা ছবিতে দেওয়া রয়েছে সেটা। তার মানে এখানে দেওয়া রয়েছে যে প্রাইস যখন 1 তখন ডিমান্ড 4, প্রাইস যখন 2 তখন ডিমান্ড 3, সো অ্যান্ড সো। তাহলে আমরা এর ডিমান্ড কার্ভ পেলাম। ঠিক একইভাবে এবার আমরা দেখতে পাচ্ছি বি এই কনজিউমারের ডিমান্ড কার্ভটা কীরকম। নর্মালি তো ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিংই হয়, সুতরাং এই ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভটাও এরকমই ডাউনওয়ার্ড এরকম একটা কার্ভ হবে। এবার যখন আমাদের মার্কেট ডিমান্ড কার্ভ বার করতে দেবে তখন আমাদের কি করতে হবে, এই যে এর ডিমান্ড ছিল 0 to 1 সেটার সাথে বি এর ডিমান্ড 0 to 1 মোট যোগ করতে হবে। এই পুরোটাকে যোগ করলে আমরা একটা ডিমান্ড পাবো। সেরকমভাবেই যখন আমরা 3 নম্বর প্রাইসটা নেবো সেটার বেলাতে দেখতে পাবো এর ডিমান্ড আর বি এর ডিমান্ড মিলে এটা তৈরি হবে। সুতরাং প্রত্যেকটা প্রাইসের এগেনস্টে এর ডিমান্ড প্লাস বি এর ডিমান্ড দুটোকে যোগ করতে হবে। এই যোগ করার পদ্ধতিটাকে আমরা বলে থাকি হরাইজন্টাল সামেশন। মনে রাখতে হবে হরাইজন্টাল বা অনেক সময় বলা হবে প্যারালাল সামেশন। প্যারালাল সামেশন, হরাইজন্টাল বা প্যারালাল সামেশনে আমরা দেখতে পাবো প্রাইস হয়ে তখন দেখা যাবে প্রত্যেকটা প্রাইসের জন্য ডিমান্ডটা চেঞ্জ হতে থাকবে। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন আমরা এই প্রত্যেকের ডিমান্ডের যোগফলটাকে নেবো আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ পাবো যেটা মার্কেটের মোট ডিমান্ডকে রিপ্রেজেন্ট করবে। মনে রাখবে এই মার্কেটের যে ডিমান্ড কার্ভটা এটা সব সময়, মার্কেটের ডিমান্ড কার্ভটা সব সময় মনে রাখবে ফ্ল্যাটার দ্যান এনি ইন্ডিভিজুয়ালস ডিমান্ড কার্ভ। এ এবং বি এর ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভের থেকে এই ডিমান্ড কার্ভটা ফ্ল্যাটার হবে। কেন ফ্ল্যাটার হবে? রিজন ইজ ভেরি সিম্পল। কেন ফ্ল্যাটার হবে না, ফ্ল্যাটার হতে গেলে তার কারণ হচ্ছে প্রত্যেকটা প্রাইসে আগের থেকে বেশি ডিমান্ডকে এখানে দেখানো হবে। দেখুন মার্কেট ডিমান্ড তো শুধু একজনের নয়, মার্কেট ডিমান্ড কার্ভ মার্কেটের সমস্ত কনজিউমারের মোট ডিমান্ডের যোগফল। সেই কারণের জন্যই এক্ষেত্রে আমরা হরাইজন্টাল সামেশন করতে থাকলে মার্কেট ডিমান্ড কার্ভটা ফ্ল্যাটার হয়ে যায়। অল রাইট, চলো এইবার আমরা মার্কেট ডিমান্ড কার্ভ, এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড, ডিমান্ড কাকে বলে শিখে নিয়েছি অনেক কিছু জিনিস। এইবার একটুখানি তোমাদের বলে দিই যে আমাদের এই টার্গেট এসএসসির যে ইউটিউব চ্যানেল এরই পাশাপাশি রাইস এডুকেশনের তরফ থেকে অনলাইন তোমাদের এই স্টাফ সিলেকশন ওরিয়েন্টেড, CHSL CGL ওরিয়েন্টেড বেশ কিছু অনলাইন কোর্স অফার করা হচ্ছে। যারা এই কোর্সগুলো করতে চাও, যারা মনে করো যে এত দূর রাইসে এসে পড়া সম্ভব নয়, বাড়িতে বসেই অনলাইন কোর্সটাকে অ্যাভেল করে আমি আমার প্রিপারেশনটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাব, তলাতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটাকে প্রত্যেকে ফিল আপ করে তোমাদের ডিটেলস আমাদের সাথে শেয়ার করো। আমাদের এখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে নেবে এবং তোমরা এই প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারবে। অবশ্যই করে ওই জায়গাতে যে ক্লাসগুলো হবে, যে কোয়েশ্চেন আনসার্সের ডিসকাশন হবে, ওটা তোমাদের এক্সামের জন্য আরোই হেল্প করবে। এছাড়াও তোমাদের কন্টিনিউয়াস সাপোর্টের জন্য রয়েছে এই টার্গেট এসএসসির ইউটিউব চ্যানেল, প্রত্যেকে ফলো করতে থাকো। অলরাইট, চলো তাহলে এবার আমরা এগোতে থাকি আমাদের কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের দিকে। যে জায়গাটার উপরে পড়লাম সেইটার উপরেই মূলত কোয়েশ্চেন আনসারের ডিসকাশনটা হবে। অলরাইট, প্রথম কোয়েশ্চেনেতেই একটা খুব ধোঁয়াধার কথা দিয়েছে। কথাটা কি? কথাটাতে বলেছে সেটেরিস পেরিবাস। কথাটার মানে কি? সেটেরিস পেরিবাস এই কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড। আমি একটু আগেই তোমাদের যখন ডিটারমিনেন্টস অফ ডিমান্ড পড়িয়েছি তখন আমি বলেছিলাম যে আদার ফ্যাক্টরস এইগুলোকে আনচেঞ্জ ধরতে হবে, তবে দামের সাথে চাহিদার আমরা একটা সম্পর্ক পাবো। তো এই যে আদার ফ্যাক্টরসগুলোকে আনচেঞ্জড, এই অ্যাজাম্পশনটাকে
একটা ল্যাটিন ওয়ার্ড দিয়ে বোঝানো হয় যে বাকি সব জিনিস একই আছে, এই রকম অবস্থাতে দাম বাড়লে চাহিদা কিভাবে রূপান্তরিত হয়। বাকি সব জিনিস একই আছে, এখন আমি রাইসে ভর্তি হয়েছি তাই পড়াশোনাটা কীরকম হচ্ছে, আগে যত ঘন্টা পড়তাম তত ঘন্টাই পড়ি, আগে যেভাবে পড়তাম এখনও সেভাবেই পড়ি, কিন্তু রাইসে ভর্তি হয়েছি বলে আমার পড়াটা কতটা চেঞ্জ হচ্ছে। এই জায়গাটাতে তখন বাকি সবই জিনিস একই আছে, এটা বোঝাতে গেলে তুমি কোন টার্মটা ব্যবহার করবে, না বলবে সেটেরিস পেরিবাস কন্ডিশন। সেটেরিস পেরিবাস মানে হচ্ছে বাকি সব জিনিস একই আছে। এবার প্রশ্ন থেকে তোমরা আনসারটা বার করে নাও। সেটেরিস পেরিবাস মিনস, দেখো অপশন এতে বলেছে হোল্ডিং এভরিথিং এলস কনস্ট্যান্ট, বিতে বলেছে অ্যালাউইং ফ্রি মার্কেট, নো, ফ্রি মার্কেটের কথা এখানে কোথাও বলা নেই। চেঞ্জিং দ্য প্রাইস টু সি হাউ দ্য ডিমান্ড চেঞ্জেস, আমি তো সেটা বলিনি, রাদার এইটা অ্যাকচুয়ালি তোমার, এটার ঠিক উল্টোটা হচ্ছে সেটেরিস পেরিবাস, যেখানে প্রাইস এবং ডিমান্ডের রিলেশনটাকে মানে ডিফাইন করার জন্য আমরা বাকি ফ্যাক্টরগুলোকে আনচেঞ্জ ধরছি। তার মানে এখানে যে অপশনসগুলো ছিল সেগুলো থেকে বুঝতে পারছো অপশন এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, হোল্ডিং এভরিথিং এলস কনস্ট্যান্ট। তো এই যে হোল্ডিং এভরিথিং এলস কনস্ট্যান্ট, এটাই তার মানে সেটেরিস পেরিবাস কন্ডিশন। এই যে এভরিথিং এলস, আমি যেটা আদার ফ্যাক্টরস বলেছি সেটাকে এখানে এভরিথিং এলস বলে ডিফাইন করলো, তার মানে আমাদের অপশন এ যেটা সেটা আনসার হয়ে যাচ্ছে। অলরাইট, চলো নেক্সট চলে যাই পরের কোয়েশ্চেন। ডিমান্ড কার্ভ ফর কমপ্লিমেন্টারি গুড ইজ নোন অ্যাজ, ডিমান্ড কার্ভ ফর কমপ্লিমেন্টারি গুডস, দুটো কমপ্লিমেন্টারি গুডসের উদাহরণ বলতে পারো, যে কমপ্লিমেন্টারির বাংলা হচ্ছে পরিপূরক দ্রব্য, যেমন স্ট্যান্ডার্ড এক্সাম্পল আমরা বলে থাকি টি অ্যান্ড সুগার, কমপ্লিমেন্টারি গুডস। বা ধরা যাক কার অ্যান্ড পেট্রোল, এগুলোকে আমরা কি বলে থাকি, কমপ্লিমেন্টারি গুডসের এক্সাম্পল। এবার তুমি বলো তো, যখন তুমি টি ডিমান্ড করবে, তুমি কি বিনা চিনিতে টি ডিমান্ড করবে? না। তাহলে যখনই টি ডিমান্ড করছো তুমি সঙ্গে কাকে নিচ্ছ? সুগারকে। তুমি কার কিনবে, তোমাকে সঙ্গে সঙ্গে পেট্রোল কিনতে হচ্ছে, তাহলে কার কিনলে সঙ্গে সঙ্গে তোমাকে কাকে ডিমান্ড করতে হলো? না, পেট্রোলকে। তাহলে এই সেন্সটাকে মাথায় রেখে একটু উত্তরটা করতে হবে যে কমপ্লিমেন্টারি গুডসের ডিমান্ডকে তাহলে আমরা কি বলবো। অপশন এতে বলেছে জয়েন্ট ডিমান্ড, বিতে বলেছে ডিরাইভ ডিমান্ড, সিতে বলেছে ডিরেক্ট ডিমান্ড, ডিতে বলেছে ক্রস ডিমান্ড। এই জায়গাটা থেকে যে ডিমান্ডের টাইপগুলো পেলাম তার মধ্যে কমপ্লিমেন্টারি গুডস হলো জয়েন্ট ডিমান্ড। কমপ্লিমেন্টারি গুডসটা কার? না জয়েন্ট ডিমান্ড। এই যে টি আর সুগারকে জয়েন্টলি ডিমান্ড করতে হয়, কার অ্যান্ড পেট্রোলকে জয়েন্টলি ডিমান্ড করতে হয়, সেই জন্য এখানে আনসার হয়ে গেল জয়েন্ট ডিমান্ড। অলরাইট, চলে যাই এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন, যেখানে বলছে ডিমান্ড ইন ইকোনমিক্স। ইকোনমিক্সের ডিমান্ড কথাটার মানে কি? অপশনস পড়ে তোমরা সহজেই আনসার করতে পারবে, এটা 2013 সালেতে এসেছে পরীক্ষাতে। বলছে ইকোনমিক্সের ডিমান্ড মানে কি এগ্রিগেট ডিমান্ড, নাকি মার্কেট ডিমান্ড, নাকি ইন্ডিভিজুয়াল ডিমান্ড, নাকি ডিমান্ড ব্যাকড বাই দ্য পারচেজিং পাওয়ার? একদম পারফেক্ট, যে ডেফিনেশন শুরুতেই পড়ে এলাম সেটাই এখানে অপশন ডিতে রয়েছে। সুতরাং অপশন ডিতে যেটা রয়েছে সেটাই ইকোনমিক্সের বেসিক ডিমান্ডের ডেফিনেশন। ডিমান্ড যেটা কিনা ব্যাকড বাই পারচেজিং পাওয়ার, পারচেজিং পাওয়ার যেটাকে ব্যাক করে সেটাকে আমরা এখানে ডিমান্ড বলছি। চলো এবার আমাদের বলছে ডিমান্ড ফর লেবার, এটাকে কিরকম ডিমান্ড বলবো? সহজ কথাতে বলে দিই, ডিমান্ড ফর লেবার, লেবার মানে হচ্ছে র মেটেরিয়ালস। যে কোনো জিনিস বানাতে গেলে আমরা যে র মেটেরিয়ালসগুলো নিই তার মধ্যে একটা অন্যতম হলো লেবার। তাহলে লেবারের ডিমান্ডকে আমরা বলছি কীরকম ডিমান্ড বলবো? র মেটেরিয়ালের ডিমান্ডকে আমরা কি ডিমান্ড বলে কনসিডার করি? মার্কেট ডিমান্ড, ডিরেক্ট ডিমান্ড, ডিরাইভ ডিমান্ড, নাকি ফ্যাক্টরি ডিমান্ড? সহজ করে বললে যে ডিমান্ড, যে জিনিসগুলোর ডিমান্ড করে আমরা ফাইনাল প্রোডাক্টের ডিমান্ডকে ফুলফিল করি সেটাকে বলে ডিরাইভ ডিমান্ড। যে জিনিসের ডিমান্ড ফুলফিল, যেগুলো ডিমান্ড করলে ফাইনাল প্রোডাক্টের ডিমান্ড পাওয়া যায়, এই যে এখানে দেখতে পাচ্ছ ডিরেক্ট ডিমান্ড। ডিরেক্ট ডিমান্ড মানে হচ্ছে ফাইনাল প্রোডাক্টের ডিমান্ড। ধরা যাক তুমি একটা পাউরুটি ডিমান্ড করছো, পাউরুটিটা যদি ফাইনাল প্রোডাক্ট হয় সেটা ডিরেক্ট ডিমান্ড। সেটার জন্য তুমি উইট ডিমান্ড করলে তাহলে উইটের ডিমান্ডটা হয়ে যাবে ডিরাইভ ডিমান্ড। তাহলে র মেটেরিয়ালদের মতো লেবারের ডিমান্ডকে আমরা এখানে বললাম ডিরাইভ ডিমান্ড। চলে যাই এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন, ডিমান্ড ফর আ ফ্যাক্টর অফ প্রোডাকশন। আগেন ঘুরিয়ে একই কোয়েশ্চেন্স দিয়েছে, কোয়েশ্চেন 2014-তে এসেছে দেখতে পাচ্ছ। তাহলে আনসার কি হয়ে যাচ্ছে? আমরা একটু আগে আলোচনা করেছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে কোনগুলো? ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে নাথিং মোর দ্যান র মেটেরিয়ালস। তাহলে আবার একই কোয়েশ্চেন,
ঘুরিয়ে প্রশ্ন করেছে, আনসার হয়ে গেল নান আদার দ্যান ডিরাইভড। এটাও তোমাদের পরীক্ষাতে আসা প্রশ্ন, এই ল্যাঙ্গুয়েজেতেই কোয়েশ্চেন দিয়েছে। সুতরাং এক্ষেত্রে ডিরাইভ ডিমান্ডটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনকেই ডিফাইন করলো। চলে যাই এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেনেতে, যেখানে বলছে ল অফ ডিমান্ড ইজ বেসড অন, কার উপরে ল অফ ডিমান্ড ডিপেন্ড করে? ম্যানুফ্যাকচারের প্রেফারেন্স, সেলারের প্রেফারেন্স, সাপ্লায়ারের প্রেফারেন্স, না কনজিউমারের প্রেফারেন্স? সহজ করে ভাবো তো, ডিমান্ড জিনিসটা করবে কে? দোকানদার করবে না খরিদ্দার করবে? খরিদ্দার করবে, মানে যে দোকানে কিনতে আসছে। তাহলে যে দোকানে কিনতে আসছে সে তো জিনিসটাকে ভোগ করবে বলেই কিনতে আসছে, তাহলে সেই খরিদ্দারকে আমরা কি বলবো? আমরা বলবো কনজিউমার। সুতরাং এক্ষেত্রে ডিমান্ডটা তৈরি হয় কনজিউমারের প্রেফারেন্স অনুযায়ী, কনজিউমার চাইছে কিনা, কনজিউমার অ্যাফোর্ড করতে পারবে কিনা, কনজিউমারের প্রাইসটা রিজনেবল মনে হচ্ছে কিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিমান্ডের কথা যখন আমরা বলবো, কনজিউমারের প্রেফারেন্সকে সবার আগে গুরুত্ব দিতে হবে। চলে যাই এবার আমাদের 7 নম্বর কোয়েশ্চেনেতে, যেখানে আমাদের বলেছে ইনফিরিয়র গুড কাকে বলে? ডিমান্ড ফলস ওয়েন, বলছে ইনফিরিয়র গুড মানে সহজ কথাতে বলছে যেটা তোমার কাছে নিকৃষ্ট মনে হয়। তুমি ভাবো তো, যে প্রোডাক্টটা তোমার খেতে ভালো লাগে না, ইনফিরিয়র মনে হয়, তুমি চাও না খেতে, ইনকাম বাড়লে কি তুমি সেই জিনিসের খাওয়া কোনোদিন বাড়াবে? কোনোদিন বাড়াবে না। জানবে ইনফিরিয়র মানে হচ্ছে যে প্রোডাক্টের কনজামশন আমরা ইনকামের সাথে সাথে কমিয়ে দিই, এটাকে আমরা ইনফিরিয়র গুড বলি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিমান্ড ফলস ওয়েন, দেখতে পাচ্ছ প্রাইস রাইজেস, ইনকাম রাইজেস, প্রাইস ফলস, ইনকাম ফলস। আমি একটু আগে পড়াতে গিয়ে বললাম যে ইনফিরিয়র গুডের ক্ষেত্রে আমরা ডিমান্ডটা তখন কমিয়ে দিই যখন আমাদের ইনকামটা বেড়ে যায়। তুমি আজকে রাস্তার ধারে চা খাও, তার কারণ তুমি পকেট মানিতে চলো, দুদিন পরে যখন সরকারি চাকরিটা পেয়ে যাবে তখন আর তোমার রাস্তার ধারে চাটা খেতে ইচ্ছা করবে না, তখন রাস্তার ধারে চাটাই তোমার কাছে ইনফিরিয়র গুড হয়ে যাবে। তাহলে এই যে রাস্তার ধারে চাটা ইনফিরিয়র গুড হলো, কেন হলো না? তুমি এখন পকেট মানিতে চলো না, তোমার এখন হেফটি স্যালারি হয়ে গেছে, তোমার ইনকাম বেড়ে গেছে বলেই তোমার এখন রাস্তার ধারে চাটা ইনফিরিয়র লাগছে। বোঝা গেল? তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইনকামটা বাড়লে আমরা ইনফিরিয়র গুডের ডিমান্ডটাকে কমিয়ে দিই বা ইনফিরিয়র গুডের ডিমান্ডটা ফল করে। ক্লিয়ার? চলো এবার আমরা চলে যাই 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলেছে টিপিক্যাল ডিমান্ড কার্ভ। একটু আগে আমরা পড়েছি ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভকে আমরা বলি নেগেটিভলি স্লোপড। কি বলি? ডাউনওয়ার্ড স্লোপিং যে ডিমান্ড কার্ভ, সেই ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ একটু আগে আমরা আঁকলাম, মনে করে দেখো, প্রাইস আর এদিকে কোয়ান্টিটি ডিমান্ড। একটু আগে ডিমান্ড কার্ভটা ছিল এরকম ডাউনওয়ার্ড স্লোপিং, এটা নেগেটিভলি স্লোপড কেন? তার কারণ দেখো, দামটা বাড়লে ডিমান্ডটা কমবে। তাহলে আমরা যদি স্লোপটাকে মেজার করি তাহলে সেটা ডিপিডিকিউ হবে। তাহলে ডিপিডিকিউতে তুমি যদি প্রাইসটাকে ইনক্রিজ করো তাহলে সেটা একটা পজিটিভ ভ্যালু, কিন্তু তার ফলে কোয়ান্টিটি ডিমান্ডটা যদি ডিক্রিজ করে তাহলে সেটা একটা নেগেটিভ ভ্যালু। তাহলে প্লাসে মাইনাসে স্লোপটার ভ্যালু কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে এই যে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা, এটা সবসময় স্লোপ কি হয়? নেগেটিভ হয়। সেই জন্য এখানে আমাদের আনসার হয়ে গেল অপশন সি, নেগেটিভলি স্লোপ ডিমান্ড কার্ভ। অলরাইট, চলো 9 নম্বর কোয়েশ্চেনেতে বলেছে ডিমান্ড কার্ভ ইজ আ গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ। সহজ প্রশ্ন আছে, উত্তর করতে পারবে। একটু আগে আমি ছবি এঁকেছি, আবার এঁকে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। প্রাইস একদিকে থাকে, কোয়ান্টিটি আরেক দিকে থাকে, তার মধ্যে দিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভলি স্লোপ ডিমান্ড কার্ভ যায়। তাহলে গ্রাফিক রিপ্রেজেন্টেশন ডিমান্ড কার্ভ কার আর কার করছে? প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের করছে। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রাইস, আর দেখতে পাচ্ছ এখানে কোয়ান্টিটি ডিমান্ড। সুতরাং দাম বাড়লে ডিমান্ড কি হবে, দাম কমলে ডিমান্ড কি, ডিমান্ড কতটা বাড়বে, এই রিলেশনসটাই ডিমান্ড কার্ভ এক্সপ্রেস করে। সেই জন্যই তো অ্যাক্সিসের দুটো দিকে, একদিকে প্রাইস থাকে আর একদিকে কোয়ান্টিটি থাকে। চলো চলে এসেছি এবার আমাদের 10 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেনে, যেখানে বলেছে when backed by purchasing power want becomes। পারচেজিং পাওয়ার যদি ব্যাক করে তাহলে ওয়ান্টকে আমরা কি বলি? সেই বেসিক এবং একদম স্টার্টিং লেভেলের কোয়েশ্চেন, একই কথা, যেখানেতে ওয়ান্ট ইজ বিকাম সাপোর্টেড বাই পারচেজিং পাওয়ার, দ্যাট ওয়ান্ট টু বি কল্ড অ্যাজ ডিমান্ড। সেই জন্যই আমরা ডেফিনেশনে বললাম হিউম্যান ওয়ান্ট সাপোর্টেড বাই পারচেজিং পাওয়ার, সেটাই হচ্ছে ডিমান্ড। সেই জন্য ডিজায়ার এক জিনিস, ওয়ান্ট এক জিনিস, ডিমান্ড আরেক জিনিস। 2-3খানা জিনিসকে কনসেপচুয়ালি আমাদের ক্লিয়ার রাখতে হবে।
আশা করি প্রত্যেকে এই সেশনটা বুঝতে পারলে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এবং প্যাটার্নটাও ধরতে পারলে। এই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করো, যে জিনিসটা পড়িয়েছি সেই জিনিসটাকে একটু রিভাইজ করো, বারে বারে ভিডিওটা চালিয়ে দেখো। আশা করব এক্সপ্লেনেশনস তোমাদের পছন্দ হবে এবং তোমরা পরবর্তী সেশনগুলোতেও আমার সাথে কন্টিনিউ করবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।